আচ্ছা, ইন্ট্রোডাকশন টু ড্রামাতে আপনাদের প্রথমেই মনে হয় হচ্ছে এই ড্রামাটা আছে, ইডিপাস রেক্স। রাইটার হচ্ছে সফোক্লিস। তো সফোক্লিস কিন্তু একজন প্রাচীন রাইটার। আর এই যে ইডিপাস রেক্স, এটা কোনো এটা কি বলেন, যেটা টাইপটা কি আপনারা কি জানেন যে এটা কোন টাইপের ড্রামা? একটা বিখ্যাত ড্রামা এবং এটা একটা ট্র্যাজেডি। হ্যাঁ, এটা একটা ট্র্যাজেডি। যেটার মধ্যে ট্র্যাজেডি মানে কি? ট্র্যাজেডি মানে হচ্ছে যেখানে একটা মানে এন্ডিংটা হবে খুবই স্যাড একটা এন্ডিং হবে, প্লাস এন্ডিংয়ে গিয়ে মানে যে ট্র্যাজিক ক্যারেক্টার থাকবে, আমাদের যে হিরো থাকবে, সে হয় মারা যাবে, না হয় তার মানে জীবনের খুব বড় একটা বাজে পরিবর্তন আসবে, তার এত বেশি অধঃপতন হবে যে সেটা দেখে যারা অডিয়েন্স আছে, মানে যে নাটকটা যারা দেখতেছে তাদেরকে বলে অডিয়েন্স, তো অডিয়েন্সরা অনেকটা দুঃখ পাবে এরকম। হ্যাঁ, যেটা আমাদের মনে একদম মানে আমাদেরকে ভিতর থেকে দুঃখিত করবে, হয়তো আমাদের কান্না পাবে। এরকম হয় না যে কিছু মুভি টুভি বা নাটক দেখতে গেলে আমরা একদম কান্না করে ফেলি, আমরা খুবই ইমোশনাল হয়ে যাব মানে মানে আর সবচেয়ে বড় কথা যেটা, আমাদের যে ট্র্যাজিক হিরো থাকবে সেই হিরোর খুব একটা বেশি দোষ থাকবে না, সে হচ্ছে ভাগ্যর কারণে সাফার করবে, সে ভাগ্যের কারণে খুব বাজেভাবে সাফার করবে এবং এই সাফারিংসটা দেখে আমরা সবাই খুব কষ্ট পাবো। এটাই হচ্ছে ট্র্যাজেডি, ঠিক আছে? তাহলে এই ইডিপাস রেক্স হচ্ছে একটা বিখ্যাত ট্র্যাজেডি, সফোক্লিসের লেখা, যেটা কি না একটা সফল ট্র্যাজেডির সব ধরনের ক্রাইটেরিয়া হচ্ছে মেনটেন করে এই ট্র্যাজেডিটার মধ্যে, ঠিক আছে? তো এটা আমরা যে কোনো ড্রামা পড়তে গেলে আমরা হচ্ছে সবার আগে যে জিনিসটা জানবো, ক্যারেক্টার লিস্টটা ভালো করে জেনে নিব, ঠিক আছে? ক্যারেক্টার লিস্ট সম্পর্কে প্রথমে ধারণা নেব, তারপরে হচ্ছে একটা ডিটেলস সামারি জেনে নেব। যেহেতু আমাদের অনলাইন ক্লাসে তো আর আমি চাইলেও আপনাদেরকে পুরো টেক্সটটা পড়াতে পারবো না, তাই না? তো পুরো টেক্সট না পড়িয়ে আমি হচ্ছে আপনাদের ডিটেলস একটা সামারি দেওয়ার চেষ্টা করব এবং ক্লিয়ার করার চেষ্টা করবো এর মধ্যে অ্যাকচুয়ালি কী আছে, ঠিক আছে? তো দেখেন ক্যারেক্টার লিস্টে কে আছে। ফার্স্টে হচ্ছে আচ্ছা, ইডিপাস রেক্স এই নামটার আগে মিনিং একটু দেখেন। ইডিপাস রেক্স মানে কি বলেন তো? কেউ জানেন যে ইডিপাস রেক্স মানে কি? ড্রামাটার যে নাম হইল ইডিপাস রেক্স, এর মানে কি? আচ্ছা, রেক্স মানে হচ্ছে গিয়ে কিং, তাহলে দা বা কিং ইডিপাস অথবা ইডিপাস রেক্স একই কথা, ঠিক আছে? তো গ্রিক হিসাবে লেখা হচ্ছে ইডিপাস রেক্স, তো হিসাবে মিনিং হচ্ছে তো ইডিপাস রাজার কাহিনী। তো ইডিপাস হচ্ছে দ্য কিং অফ থেবিস একটা জায়গা, রাজ্যের নাম, এই রাজ্যের কিং হচ্ছে ইডিপাস। দ্য ট্র্যাজিক হিরো হু ট্রাইজ টু এসকেপ হিজ ফেট, যে তার ভাগ্য থেকে পালাতে চেয়েছিল, বাট ইন্ডস আপ ফুলফিলিং দ্য প্রফেসি, কিন্তু শেষ করেছে, প্রফেসি মানে কি? ভবিষ্যৎবাণী, যেই ভবিষ্যৎবাণী তার জন্য ছিল সেটাই শেষ পর্যন্ত তার সাথে ঘটে গেছে। জোকাসটা হচ্ছে গিয়ে দ্য কুইন অফ থেবিস, ওই থেবিসের যে থেবিস রাজ্যের রাজা হচ্ছে ইডিপাস, সেখানকার কুইন হচ্ছে রানী হচ্ছে জোকাসটা। অ্যান্ড ইডিপাস ওয়াইফ লেটার রিভেল টু বি হিজ মাদার, এই যে ইডিপাসের কিন্তু ওয়াইফ, শুরুতে আমরা জানবো যে জোকাসটা হচ্ছে ইডিপাসের ওয়াইফ, কিন্তু শেষ পর্যন্ত আমরা জানতে পারবো যে জোকাসটা ইডিপাসের নিজের মা, ঠিক আছে? ক্রেয়ন হচ্ছে জোকাস্টাস ব্রাদার অ্যান্ড ইডিপাসের ট্রাস্টেড অ্যাডভাইজার। তো ক্রেয়ন ইনি এই রাজপ্রাসাদের খুবই উল্লেখযোগ্য একজন মানুষ এবং ইনি সম্পর্কে ইডিপাসের মামা হয়। আবার একই পাশাপাশি কি হয়, যেহেতু ইডিপাস বিয়ে করেছে তার আপন মাকে, জোকাস্টার ভাই, সেই হিসাবে তার মামাও হয়, আবার তার কি বলে শালা বা ওই টাইপের কিছু হয়। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে মানে ক্রেয়ন একজন বয়স্ক মানুষ, মোটামুটি তার মামা একটু বয়স্ক তো হবেই, সে খুবই মানে গুড অ্যাডভাইজার হচ্ছে ইসের জন্য, ইডিপাসের জন্য। মানে ইডিপাস যে কোনো কাজে ডিসিশন নেওয়ার আগে এই ক্রেয়নের থেকে সিদ্ধান্ত নেয় যে কি করব না করব। হ্যাঁ, এবং বলা যায় উনি বলতে পারেন যে উজিরে আজম যেরকম থাকে না, ওই রকম টাইপের। তো তারপরে দেখেন থাইরেসিস হচ্ছে ব্লাইন্ড প্রফেট হু নোজ দ্য ট্রুথ অ্যাবাউট ইডিপাসেস পাস্ট। এই থাইরেসিস হচ্ছে সেই লোকটা যে কিনা উনি একজন অন্ধ লোক, কিন্তু উনি ভবিষ্যৎ বলতে পারতো, প্রফেসি দিতে পারতো। হ্যাঁ, ইনিও একজন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এই গল্পে।
লায়াস, এই লায়াস হচ্ছে গিয়ে দ্য ফর্মার কিং অফ থেবিস হু ওয়াজ কিল্ড বাই ইদিপাস হিজ সান। এই লায়াস তাহলে কে? লায়াস হচ্ছে কি ইদিপাসের নিজের বাবা, এবং এই লায়াস হচ্ছে সে যাকে কিনা ইদিপাস নিজের অজান্তেই খুন করেছিলেন। এবং আরেকটা লায়াসের পরিচয় কি? লায়াস হচ্ছে থেবিসের রাজা এবং জোকাস্টার হাজব্যান্ড, ফার্স্ট হাজব্যান্ড। ঠিক আছে, তারপর হচ্ছে কোরাস। কোরাস কি? কোরাস হচ্ছে গ্রুপ অফ থেবিয়ান এল্ডার্স হু কমেন্ট অন দ্য ইভেন্টস অ্যান্ড অ্যাডভাইস দ্য কিং। কোরাস হচ্ছে একটা শ্রেণী, এটা আমরা ভবিষ্যতে সব ড্রামা পড়তে গেলে মোটামুটি যা পাবো কোরাসদের একটা ক্যারেক্টার। কোরাস হচ্ছে কি একটা শিল্পী গোষ্ঠী বলা যায়, যারা কিনা গান গেয়ে গিয়ে ওই মানে বিভিন্ন ভালো মন্দ বিভিন্ন কথা বলতে থাকে। ঠিক আছে, যেমন আপনারা কেউ রহিম রুব্বান বা এই টাইপের সিনেমা দেখেছেন ওই আগের আমলের? ওগুলা দেখবেন যে সব কিছুতেই মানে ওই যে মানে গান হইতে থাকে, এবং গানে দেখবেন যে একা কেউ গান গায় না, কয়েকজন মিলিয়ে গান গাইতে থাকে, বলতে থাকে যে এটার পর কী হলো, এটার পর কী হলো। এরকম কিছু গান মুভি আছে, দেখেছেন কিনা কেউ? ওইটাই হচ্ছে গিয়ে, ওগুলাই হচ্ছে মূলত কোরাস, যারা একটা শিল্পী গোষ্ঠী, তারা অনেকে একসাথে ধরেন গান গাইতে থাকে, গান গেয়ে গিয়ে ছন্দে ছন্দে বিভিন্ন কথা বলে, বিভিন্ন ভালো মন্দ বা সামনে কি হতে পারে, অতীতে কি হয়েছে এসব কথা বলে। ঠিক আছে, এরা হচ্ছে গিয়ে কোরাস। এটা আমরা একটু ভালো করে মনে রাখবো, কারণ এই কোরাস ভবিষ্যতে আমরা সব ধরনের ড্রামে পাবো, মানে এদের অনেক ব্যবহার আছে এইসব ইংলিশ লিটারেচারে। তারপরে দেখেন মেসেঞ্জার। মেসেঞ্জারকে ব্রিংস ইম্পর্ট্যান্ট নিউজ ফ্রম কোরিন্থ টু থেবিস। আচ্ছা, থেবিস ওই যে কোরিন্থ হচ্ছে গিয়ে সেই রাজ্য যেই রাজ্যে ইদিপাস বড় হয়েছিলেন, ইদিপাসের নিজের রাজ্য, ইদিপাস যে রাজ্যের ছেলে হিসেবে বড় হয়েছেন। তো সেই কোরিন্থ থেকে থেবিস হচ্ছে গিয়ে এখন ইদিপাস যেটার রাজা, বা ইদিপাসের বাবা মা যেই রাজ্যের রাজা। তো কোরিন্থ থেকে থেবিসে যেই দূত, মেসেঞ্জার মানে কি দূত, যে বার্তাবাহক, যে তো মানে বার্তা নিয়ে এই দেশ থেকে ওই দেশে যাইতো আর কি। এই মেসেঞ্জারের একটা ক্যারেক্টার আছে, তার নাম কি সেটা বলা হয়নি, তাকে মেসেঞ্জার হিসাবে বলা হয়েছে। শেপার্ড কি? এ সার্ভেন্ট হু রিভিলস দ্য ট্রুথ অ্যাবাউট ইডিপাস বার্থ। শেপার্ড হচ্ছে গিয়ে শেপার্ডের যদি আমি একটা রাখাল ছেলে, যার আরেকটা পরিচয় হচ্ছে কি, সে এখানে একটা বড় মানে ইডিপাসের যেই গল্পটা, এটার একটা বড় আছে, মানে প্রেক্ষাপট আছে, গল্প শুরু হওয়ার আগের কিছু কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে এরকম, আমি একটু শর্টলি আপনাদেরকে বাংলায় বলি। ইদিপাসের যখন জন্ম হয়, ইদিপাসের মা বাবার, জোকাস্টা আর হচ্ছে এই যে কিং লায়োস, এদের হচ্ছে বাচ্চা কাচ্চা প্রথমে হচ্ছিল না। দেন এদের যখন বাচ্চা হয় এরা তো খুবই খুশি, কিন্তু বাচ্চা যখন পেটে, তখনই হচ্ছে রাজা রানী, তো এদের বাচ্চা পেটে আসার পরে হচ্ছে ওই ভবিষ্যৎবাণী করার জন্য ওই হচ্ছে যেই থায়ারসিসকে আনা হয়েছিল প্রফেসি করার জন্য। পরে উনি হচ্ছে বলেন যে এমন একটা বাচ্চার জন্ম হবে যেই বাচ্চাটা কিনা তার বাবাকে খুন করবে এবং তার মাকে বিয়ে করবে, এমন একটা বাচ্চা জন্ম হতে যাচ্ছে। তো এই কথা শোনার পর তো সবার মাথায় আকাশ ভেঙে পড়ে যে এটা কেমন কথা। দেন কি করে, রাজার সিদ্ধান্ত নেয়, যে কিং লায়োস, সে সিদ্ধান্ত নেয় যে সে এই বাচ্চাটাকে জন্মের সাথে সাথে মেরে ফেলবে, যাতে ভবিষ্যতে এরকম একটা সত্য যেন বাস্তবায়ন না হয়। আর এই মেরে ফেলার জন্য সে কী করে, তারা মানে ওই একজন লোককে দিয়ে, ওই ছোট্ট যখন জন্ম হয় ইদিপাস, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে মানে বলে যে মেরে ফেলতে বলে, জল্লাদের কাছে দিয়ে দেয় আর কি। কিন্তু জল্লাদ সে আবার এত ছোট একটা বাচ্চা, এত কিউট একটা বাচ্চা মারতে পারে না। সে কী করে, ওই যে শেফার্টের কাছে দিয়ে দেয়। শেফার্ট মানে রাখাল, ওই জঙ্গল বা পাহাড়ি এলাকার এক পাশে, মানে একদম কান্ট্রি সাইড আর কি, গ্রামের দিকে গিয়ে সে ওই রাখালের সাথে দেখা হয়, তাকে হচ্ছে বাচ্চাটাকে দিয়ে দেয় এবং বলে যে তুমি এরে হয় কোথাও ফেলে দিও, কিংবা মানে যা ইচ্ছা করো, অথবা পারলে মেরে ফেলো। তো রাখাল আবার কী করে, তাদের আরেক রাজ্যে, মানে পাশের রাজ্যে হচ্ছে যে কোরিন্থ যেই রাজ্য, ওই রাজ্যের রাজা রানীর আবার কোনো বাচ্চা নেই, তারা একটা বাচ্চার জন্য খুবই মানে অপেক্ষায় আছে। এত সুন্দর একটা বাচ্চা, এবং এই রাখাল তো জানে যে এটা হচ্ছে গিয়ে রাজকীয় বাচ্চা, মানে এটা তো কোনো সাধারণ বাচ্চা না, তাই না, রাজার ছেলে। তো সে ভাবে যে এই বাচ্চাটাকে আমি ওই রাজার কাছে দিয়ে আসি, কোরিন্থের রাজার কাছে দিয়ে আসি, ওখানে সে বড় হোক, তাহলে আর এইসব মানে প্রফেসিও সত্য হবে না, আর বাচ্চাটাকেও মারতে হবে না। তো পরে এই শেফার্ড, এই রাখাল ছেলে, সে কী করে, ওই কোরিন্থের রাজার কাছে এই বাচ্চাটাকে নিয়ে যায়, এবং তারা এই বাচ্চাটাকে নিজেদের ছেলে হিসাবে বড় করে, খুবই আদরে। এটা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড স্টোরি, ঠিক আছে। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন ঠিকভাবে?
জি আপু শোনা যাচ্ছে। আচ্ছা, বুঝতে অসুবিধা হলে জানাবেন। আরেকটা নিউজ আমরা একটু দেখেন, এই যে নোটে আমি আরেকটা বিষয় অ্যাড করেছি, সেটা হচ্ছে যে ইদিপাস যে পরবর্তীতে যে আবার বড় হয়ে তার মানে ঘটনাক্রমে এইখানেই ফিরে আসলো, এবং যে আগের যেই প্রফেসির জন্য ইদিপাসকে ছোটোবেলায় ফেলে দেওয়া হয়েছিল, সেই প্রফেসি কিন্তু বাস্তবায়ন হয়েছে। ইদিপাস কোনো না কোনো কারণে তার বাবাকেও মেরে ফেলে এবং এসে তার মাকে বিয়ে করে। হ্যাঁ, কারণ সে তো জানতো না যেটা তার মা বাবা। পরে তার মাকে বিয়ে করার পরে এই যে ইদিপাস অ্যান্ড হিজ মাদার জোকাস্টা হ্যাড 4 চিলড্রেন টুগেদার। তার মা এবং এই ইদিপাস তাদের দুজনের হচ্ছে 4টা বাচ্চা হয়। প্রায় 10 বছরের মতো সংসার জীবন, সেখানে 4টা বাচ্চা হয় এবং সেই বাচ্চাগুলোর মধ্যে 2টা ছিল ছেলে, 2টা ছিল মেয়ে। ছেলে দুটার নাম হচ্ছে কি দেখেন, ইটিওক্লেস এবং পলিনাইসিস, আর ডটার্সের নেম হচ্ছে অ্যান্টাগনি এবং ইসমিন। ঠিক আছে, এই 4জন হচ্ছে 4টা ক্যারেক্টার, তবে এদের তো মানে মাইনর ক্যারেক্টার বলতে পারেন। এরা হচ্ছে জাস্ট আমরা জানবো যে ইদিপাস আর জোকাস্টার 4টা ছেলে মেয়ে ছিল, তাদের নাম এগুলা। আরেকটা বিষয় আরেকটু আমি একটু জানায় রাখি, এগুলা যদিও মানে বইয়ের মধ্যে ওইভাবে নাই, টেক্সটের মধ্যে বাইরের তথ্য, সেটা হচ্ছে যেমন এই যে জোকাস্টা আর মানে ইদিপাসের যে মা বাবা জোকাস্টা এবং কিং লায়োস, এদের কিন্তু ওই একটা বাচ্চাই হয়েছিল ইদিপাস, এরপরে আর কোনো বাচ্চা হয় নাই, কোনো কারণে এদের আর কোনো বাচ্চা হয় নাই। এবং আরেকটা বিষয়, জোকাসটা কিন্তু বয়স্কও হয় নাই, দিন বাড়ার সাথে সাথে জোকাসটা বৃদ্ধও হয় নাই, জোকাসটা ইয়াংই রয়ে গেছিলো। এবং পরবর্তীতে যখন আবার এত বছর পর যখন ইদিপাস আসলো, ইদিপাস বড় হয়ে এই রাজ্যে আসলো এবং ইদিপাসের সাথে তার আবার বিয়ে হলো, তখন ইদিপাসকে তো সে অজান্তেই বিয়ে করেছে, তাই না? কারণ তার হাজব্যান্ড অলরেডি মারা গেছে। তখন কিন্তু সে ইয়াংই ছিল এবং পরবর্তীতে তার এই ইদিপাসের সাথে তার নিজের ছেলের সাথে 4টা বাচ্চা হয়েছে। বোঝা গেছে ব্যাপারটা? তার নিজের হাজব্যান্ডের সাথে কিন্তু তার এই একটা বাচ্চাই হয়েছিল, আর হয় নাই, কিন্তু পরবর্তীতে তার নিজের ছেলের সাথে তার কিন্তু 4টা বাচ্চা হয়। এই হচ্ছে জোকাস্টার কাহিনী। তো আরেকটা বিষয়, এটা কিন্তু একটা ড্রামা, এটা কোনো বাস্তব সত্য না, ঠিক আছে? এখন দেখেন আমরা সামারিতে চলে যাই। ইদিপাস বিকামস কিং অফ থেবিস। ইদিপাস কীভাবে, এই যে আমরা তো ব্যাকগ্রাউন্ড স্টোরিটা জানলাম, তাই না? যে ইদিপাসকে ছোটোবেলায় ফেলে দেওয়া হলো, সে কোরিন্থে বড় হলো, তাহলে তারপরে সে কীভাবে থেবিসের রাজা হলো, এটা একটা প্রশ্ন না? তো এটা একটু আমরা আগে জেনে নিই যে কীভাবে সে থেবিসের রাজা হলো। বিফোর দ্য ইভেন্টস অফ দ্য প্লে বিগিন, এই নাটকটা শুরু হওয়ার আগে, থেবিস ওয়াজ সাফারিং ফ্রম দ্য কার্স অফ দ্য স্পিংস, এ ক্রিয়েচার উইথ দ্য বডি অফ এ লায়ন, উইংস অফ এ বার্ড অ্যান্ড দ্য হেড অফ এ ওম্যান। বুঝতে পেরেছেন? আচ্ছা, স্পিংস মনে হয় ওই যে যারা, যদি কেউ আর্টসের থেকে থাকেন, 19 যে ইতিহাস বইতে ছিল স্পিংস একটা ছবি, দেখেছেন কিনা আপনারা? যদি কেউ হিউম্যানিটিসের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে দেখবেন, একটা গ্রিক একটা মানে মূর্তি ওইভাবে ছিল আমাদের ইতিহাস বইতে, জানি না আপনারা দেখেছেন কিনা। স্পিংস হচ্ছে এমন একটা ক্রিয়েচার, একটা কাল্পনিক ক্রিয়েচার, যার কিনা বডিটা, শরীরটা হচ্ছে সিংহের মতো, আর মাথাটা হচ্ছে একটা মহিলার মতো, আর তার আবার 2টা পাখাও ছিল, ঠিক আছে? এরকম একটা ক্রিয়েচার স্পিংস। এই স্পিংসের দ্বারা ওই থেবিস বাজেভাবে আক্রান্ত হয়েছিল। কিভাবে? এই দ্য স্পিংস গেভ পিপল এ রাইডেল মানে কি? রাইডেল মানে হচ্ছে ধাঁধা, অ্যান্ড কিল্ড এনিওয়ান হু কুড নট অ্যান্সার। এই স্পিংস কী করতো, ওই যে থেবিসের ঠিক মানে থেবিসের যে ইয়াটা ছিল, মানে থেবিস রাজ্যের একদম মেইন ফটকে গেটের ওখানে বসে থাকতো, এবং ওইখান দিয়ে কোনো মানুষ যখন যাতায়াত করতো, রাস্তা দিয়ে কোনো মানুষ গেলেই তাকে দাঁড় করায় একটা করে ধাঁধা জিজ্ঞেস করতো, কিন্তু এই ধাঁধার উত্তর যদি কেউ দিতে না পারতো, সাথে সাথে তাকে কী করতো, মেরে ফেলতো। বোঝা গেছে? আর এইটাই চলতেছিল যে প্রত্যেক দিন অনেক মানুষ মারা যাচ্ছিল, কোনো মানুষই ধাঁধার উত্তর দিতে পারতেছিল না, আর স্পিংস তাদেরকে মেরে ফেলতেছিল। স্পিংসের শর্তই ছিল এটা যে যদি ধাঁধার উত্তর না দিতে পারো তাহলে মারা যাবা, আর যদি ধাঁধার উত্তর দিতে পারো তাহলে স্পিংস নিজেই মারা যাবে। এই স্পিংস দ্বারা থেবিস খুব বাজেভাবে আক্রান্ত হয়েছিল। ইদিপাস কেম টু থেবিস ডিউরিং দিস ক্রাইসিস অ্যান্ড সলভ দ্য স্পিংস রিডেল। আচ্ছা, তারপরে ইদিপাস হচ্ছে এই যে সময়টায় ইদিপাস, এখানে আমি আরেকটু ব্যাকগ্রাউন্ড স্টোরি বলি। তো ইদিপাস হচ্ছে মানে যখন ইদিপাস যুবক হয়, ইদিপাস তো কোরিন্থে বড় হচ্ছিল, তাই না?
তো সে যখন যুবক হয় তখন ওই করিন্থে তার যে মা বাবা তারাও ভাবে যে আমাদের ছেলে, তারা তো এখন পালক ছেলে ইদিপাস, তো তারা বলে যে আমাদের ছেলের ভবিষ্যৎটা একটু আমরা জেনে নেই, মানে প্রফেসি তারা জানতে চায়। তারা করে কি, একজন জ্যোতিষী নিয়ে আসে এবং জ্যোতিষীর মাধ্যমে তারা এই ছেলেকে হচ্ছে গিয়ে ছেলের ভবিষ্যৎ দেখে। তো ছেলের ভবিষ্যৎবাণী আসে কি, যে এই ছেলে তার মাকে বিয়ে করবে এবং বাবাকে মেরে ফেলবে। তো এই ভবিষ্যৎ শোনার পর তো ইদিপাসের মাথা নষ্ট হয়ে যায় যে না, এটা আমি কোনোভাবেই করব না। সে তো জানে করিন্থের যে মা বাবা সেটাই তার আসল মা বাবা, তাই না? তো সে এটা বলে যে না, এটা আমি কোনোভাবেই সত্য হতে দিব না। এই জন্য সে কী করে, ওই মানে এরকম একটা প্রফেসি শোনার পর সে হচ্ছে মানে এখান থেকে পালিয়ে চলে যায়, কোরিন্থ থেকে পালিয়ে চলে যায়। এবং কোরিন্থ থেকে পালিয়ে কিন্তু সে থেবিসের দিকে যায়, কারণ সে তো জানতো যে করিন্থে তার যে বাবা মা তারাই তার আসল বাবা মা। তো সে ভাবে যে না, আমি যদি এখানে থাকি তাইলে না আমি আমার বাবাকে মারবো আর মাকে বিয়ে করব, আমি এখানে থাকবোই না, তাহলে আর এই সত্যিটা বাস্তব হবেই না, মানে এই যে ভবিষ্যৎবাণী এটা বাস্তব হবেই না। তাহলে দেখেন, সে কিন্তু তার ফেট থেকে বাঁচার জন্যই এখান থেকে পালাইছিল, কিন্তু পালায় কি হলো, আলটিমেটলি সে তার ফেটের সাথেই আবার তার যে ভাগ্যে যা নিয়তি যা ছিল তাই কিন্তু সে আবার পেয়ে গেল। সে নকল বাবা মার কাছ থেকে পালিয়ে আসল বাবা মার কাছে গিয়ে পৌঁছেছে। তো দেখেন, তারপরে ইদিপাস যখন এই যে পালিয়ে চলে আসে, পালিয়ে আসতে আসতে সে কী করে, সে কিন্তু না চিনেই থেবিস ওই রাজ্যে চলে যায়। থেবিস রাজ্যের ফটকে যখন আসে তখন দেখা হয় হচ্ছে ওই স্পিংসের সাথে, এবং স্পিংস তাকে এই দাদাটা জিজ্ঞেস করে, হোয়াট ওয়ার্কস অন 4 legs ইন দ্য মর্নিং, 2 at noon অ্যান্ড 3 in the evening। আচ্ছা, এমন একটা ধারাটা কি ছিল, যে এমন একটা জিনিসের নাম বলো, জীবের নাম বলো, যেই প্রাণীর সকালবেলা দুইটা মাথা থাকে, দুইটা পা থাকে, আর দুপুরের বেলা হচ্ছে তার সকালবেলা হচ্ছে তার 4টা পা থাকে, আর দুপুরবেলা তার 3টা পা থাকে, 2টা পা থাকে, এবং বিকালবেলা তার 3টা পা থাকে। মানে সকালে থাকে 4টা পা, দুপুরে থাকে 2টা পা, বিকালে থাকে 3টা পা। তো এই প্রাণীটার নাম কি? আচ্ছা, আপনারা কি ওইটা না দেখে বলতে পারবেন যে এই প্রাণীটা কি? ধারাটা মানুষ। কি হবে একটু বলেন তো, ব্যাখ্যা দেন তো আমাকে। কারণ যখন একটা বাচ্চার শিশু জন্ম হয়, জন্মের পর সে হামাগুড়ি দিয়ে হাঁটে, তখন তার 4টা পা হয়। আর যখন দুপুরের কথাটা বলছে তখন তার যৌবন কাল, আর যেটা বলছে ইভিনিং সেটা হলো বয়স্ক, বার্ধক্য সময় যে লাঠি, হ্যাঁ, লাঠি সহ 3 পায়ে হাঁটে, হাতা লাঠি নিয়ে হাঁটে, 3 পায়ে হাঁটে, এটাকে বুঝাইছে। আচ্ছা, আপনি খুব সুন্দরভাবে বলছেন। তাহলে আপনি স্পিংস থেকে বেঁচে যাইতেন, তাই না? ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি। এস আপু, এটা আমাদের ভালোই, আপনিও ইতিবাচের মতো যোগ্যতা রাখেন। আমিও যখন এটা ক্লাসে প্রথম, আমরা তো তখন জানতাম না, তো ক্লাসে যখন স্যার আমাদের কীভাবে ধারা জিজ্ঞেস করছিল যে বলেন তো এটা কি, তখন আমরা কেউ এটার উত্তর পারতেছিলাম, যেমন আমি পারছিলাম, এবং খুব প্রাউড ফিল করতেছিলাম যে বাহ, আমি ইতিবাচের মতো যোগ্যতা রাখি, আমি বেঁচে যাইতাম। পরে যখন এন্ডিংটা দেখলাম তখন না না, আমি ইতিবাচ হতে চাই না, আমার এত জেতার দরকার নাই। এই হয়েছে অবস্থা। যাই হোক, তারপরে দেখেন কি, এই ইদিপাস অ্যান্সার করে দিল যে হ্যাঁ, এটা হচ্ছে মানুষ। সাথে সাথে কি হলো, স্পিংস মারা গেল। দ্য স্পিংস কিল্ড হারসেলফ অ্যান্ড দ্য পিপল অফ থিবিস মেড ইদিপাস দেয়ার কিং অ্যাজ এ রিওয়ার্ড। যেহেতু অলরেডি তাদের কিং হচ্ছে মারা গেছে, আর আচ্ছা আরেকটা আমি টুইস্ট এখানে বলি, তাদের কিং কিন্তু মারা গেছে, থেবিসের কিং অলরেডি। এবং যেহেতু থেবিসের কিং মারা গেছে, এই জন্য ওই মানে আসনটাও ফাঁকা ছিল। আর এখানে এত বড় একটা বিপদ থেকে ইদিপাস সবাইকে হচ্ছে গিয়ে বাঁচায়, স্পিংসকে মেরে ফেলে। এই জন্য সবাই কী করে, ইদিপাসকে মানে পুরস্কার হিসাবে ইদিপাসকে রাজার আসনে বসায়। এখন আরেকটা প্রশ্ন আছে যে আচ্ছা, কিং মারা গেল কীভাবে, এটা কি কেউ ভাবতেছেন? যে থেবিসের কিং তো ছিল, হ্যাঁ, কিন্তু ইদিপাস কীভাবে মারলো? ইদিপাস তো এতদিন ছিল করিন্থে, তাহলে ইদিপাস ওর বাবাকে মারলো কীভাবে? রাস্তায় আসতে 3 মাথার পরে ওখানে একটা ঝামেলা করার পর, আচ্ছা, ওইখানে কি হয়েছিল আমি বলি একটু। হ্যাঁ, ওইখানে হচ্ছে গিয়ে ওই যে ইদিপাস তো তখন মানে ওই একটা প্রফেসি শুনে সে বের হয়েছে, মানে এলোপাথারি সে খালি দৌড়াইতেছে, মানে ঘোড়া নিয়ে ছুটতেছে, তার কোনো দিকে খেয়াল নেই। মানে এরকম একটা খারাপ ভবিষ্যৎবাণী কেন তার সম্পর্কে আসলো? কারণ ইদিপাস খুবই ভালো টাইপের ছেলে ছিল, ভদ্র সভ্য শান্ত, তো তার কেন এরকম ফালতু একটা ভবিষ্যৎবাণী আসলো? এই জন্য সে খুবই রাগে ক্ষোভে মানে দিক বিদিক ছুটে বেড়াচ্ছে।
তো ওই সময় আবার রাজা হচ্ছে যাচ্ছে, তো রাজার সাথে তার একটা মুখোমুখি মানে দেখা হয়েছে। তো রাজার গাড়ির সাথে মনে হয় ইদিপাসের যে ঘোড়া সামান্য একটু লাগছিল বা কিছু। তো রাজা খুবই প্রাউড মানুষ, বা রাজা তো ওইটাই চাইবে যে রাজার সামনে যদি কেউ মনে করেন যে খুব প্রাউডলি, খুব অহংকার নিয়ে একদম ছুটে বেড়ায়, রাজাকে কোনো সম্মান দেয় নাই, তখন রাজার একটু গায়ে লাগবে না যে এটা কে এমন যে এরম করে চলে যাচ্ছে। তো রাজার ব্যাপারটা একটু গায়ে লাগে যে ছেলেটা এমনভাবে রাজাকে অ্যাভয়েড করে চলে গেল। তো পরে কি হয়, রাজার যেহেতু বিষয়টা খারাপ লাগে, তো রাজা হচ্ছে একটু তর্ক বিতর্কে জড়ায়। তো ইদিপাস তখন এমনিতে টকবকে যুবক, দ্বিতীয়ত সে তো মানে মানে সে তো রাজবংশের ছেলে, তার এমনিতেও মানে এইসব বাবার রাজার ছেলে হিসেবে বড় হয়েছে, তার যুদ্ধ করার কৌশল বা এমনিতেও মানে খুবই বীরবাহু ছিল। সব মিলিয়ে সে কী করে, রাজার যে কজন প্রহরী ছিল তাদেরকে একদম, আর রাজা বেরোছিল তখন 2-3 জন প্রহরী নিয়ে, খুব একটা মানে এমনি রাজ্য ভ্রমণে আর কি। তো তাদেরকেও মেরে ফেলে আর রাজাকেও মেরে ফেলে। মানে রাজাকে মেরে ফেলে খুব হাস্যকরভাবে, মনে হয় একটা থাপ্পড় বা একটা ঘুষি দেয়, তাতেই রাজা মারা যায়। মানে এখানে দেখানো হয় যে ইদিপাস খুবই শক্তিশালী ছিল, বডি বিল্ডার টাইপ, যে এক ঘুষিতে একটা মানুষ মেরে ফেলে। মানে ইদিপাস যে সবাইকে মারতে চাইছিল এমন না, সে কী করে ওই একটু মানে কিল ঘুষি দেয়, তাতেই সবাই মরে যায়। ব্যাপারটা একটু সবাই ফানি ব্যাপার। যাই হোক, তারপরে ইদিপাস তো ওই পথেই মেরে ফেললো তার বাপকে, এবং তারপরে সে এসে দেখা স্পিংসের সাথে, আর স্পিংসকে মারার পরে ওই রাজ্যের সব মানুষ মিলে তাকে রাজা বানায় দেয়। শুধু রাজাই বানায় না, কী করে, অলসো ম্যারিড কুইন জোকাস্টা দ্য উইডো অফ দ্য কিং লায়াস, যে কিং লায়াসের যে বিধবা স্ত্রী জোকাস্টা, তার সাথে তাকে বিয়ে করায় দেয়। এবার দেখেন শুরু হইল কি, দ্য প্লেগ ইন থেবিস। এখন প্লেগ রোগের যে বিষয়টা, দ্য প্লে বিগিনস ইন দ্য সিটি অফ থেবিস। এই নাটকটা এটা শুরুই হয়েছিল আসলে ওই এটা তো আগের স্টোরি, হ্যাঁ, কিন্তু নাটকটা শুরু হয়েছিল এই ব্যাপারটা দিয়ে যে থেবিসে প্লেগের সংক্রমণ হয়েছে। এ টেরিবল প্লেগ ইজ কিলিং পিপল, অ্যানিমাল অ্যান্ড ক্রপস, মানে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছিলো, মানুষ মরে যাচ্ছিলো, পশু পাখি শেষ মানে মরে যাচ্ছিলো এই প্লেগ রোগের কারণে। দ্য পিপল বেগ কিং ইদিপাস টু সেভ দেম। তারপর মানুষ কী করলো, কিং ইদিপাসের কাছে এসে মানে তাদের জীবন বাঁচাইতে কোনো একটা পদক্ষেপ নিতে বললো। হি সেন্ডস হিজ ব্রাদার ইন ল ক্রেয়ন ইন দ্য ওরাকল অফ অ্যাপোলো। এই ওরাকল অফ অ্যাপোলো, এখান থেকে কিন্তু ওই যে ইদিপাস তার নিজের ভবিষ্যৎ জানতে পারছিল, এবং যেটা জেনে সে পালাইছিল। টু ফাইন্ড আউট দ্য রিজন ফর দ্য প্লেগ। পরে হচ্ছে মানে এমন প্লেগ মহামারী কেন আসলো এটা জানার জন্য ইদিপাস হচ্ছে তার ব্রাদার ইন ল বা ওই যে ক্রেয়নকে হচ্ছে পাঠায় ওই মন্দিরে, হ্যাঁ, যেখান থেকে কিনা মানে ভবিষ্যৎবাণী জানার জন্য যে কেন এইখানে কেন এরকম একটা মহামারী আঘাত হানলো। ক্রেয়ন রিটার্নস অ্যান্ড সেজ দ্যাট দ্য গডস আর অ্যাংরি, যে দেবতারা কী হয়ে গেছে, রেগে গেছে, বিকজ দ্য মার্ডারার অফ দ্য ফর্মার কিং লায়াস ইজ স্টিল লিভিং ইন থেবিস আনপানিশড। দেবতারা রেগে আছে কেন, কারণ এই যে থেবিসের যে কিং ছিল, কিং লায়ুস, একে যে খুন করেছে তার খুনি এখনও শাস্তি পায় না, এবং তার খুনি এই রাজ্যের মধ্যেই মানে খুব শান্তিপূর্ণভাবে বসবাস করতেছে। এই বিষয়টার কারণে দেবতারা রেগে গিয়ে এই মহামারী দিয়েছে। হ্যাঁ, এটা জানার পরে কি হলো, টু ইন দ্য প্লেগ, যদি এই প্লেগকে হচ্ছে করতে হয়, মানে প্লেগ থেকে যদি বাঁচতে হয়, দ্য কিলার মাস্ট বি ফাউন্ড অ্যান্ড রিমুভড। এই কিলারকে হচ্ছে মানে খুঁজে বের করতে হবে এবং তাকে শাস্তি দিতে হবে। তারপরে যে স্টেপটা কী হলো, ইদিপাস বাউ টু ফাইন্ড দ্য মার্ডারার। এখন ইদিপাসের যে মানে পদক্ষেপ মার্ডারকে খোঁজার জন্য, সেই পয়েন্টটা। তো ইদিপাস প্রমিসেস টু ফাইন্ড অ্যান্ড পানিশ দ্য মার্ডারার। ইদিপাস কী করলো, প্রমিস করলো সব জনতার সামনে যে আমি এই ইয়াকে খুঁজে বের করবো, মার্ডারকে খুঁজে বের করবো এবং তাকে শাস্তি দেবো, জাস্ট লাইক হি হ্যাড আর্লিয়ার সলভ দ্য রাইডেল অফ দ্য স্পিংস। এবং সে বললো যেভাবে আমি আগের বার স্পিংস থেকে সবাইকে বাঁচাইছিলাম, সেভাবে এবারও এই মার্ডারকে খুঁজে বের করে তাকে শাস্তি দিয়ে সবাইকে বাঁচাবো। হি সেজ হি উইল কার্স দ্য কিলার অ্যান্ড ব্যানিশ হিম। আচ্ছা, সে বলছে যে সে হচ্ছে গিয়ে কিলারকে খুঁজে বের করবে, কিলারকে শাস্তি দেবে এবং তাকে মানে শেষ করবে। ইভেন ইফ দ্য পারসন ইজ সামওয়ান ক্লোজ টু হিম। এবং যদি এই মানুষটা কিলারটা যদি তার কাছের কেউ হয়, তাও সে তাকে শাস্তি দিবে। হি ডাজ নট নো দ্যাট হি হিমসেলফ ইজ দ্য কিলার। কিন্তু সে জানতো না যে সে নিজেই এটার কিলার। কেন জানতো না বলেন তো? সে যেই রাজাকে মারছিল, সেই রাজা কিন্তু তখন রাজার বেশে ছিল না, সে ছদ্মবেশে যাচ্ছিল, সাধারণ মানুষের মতো পোশাক পরে সে হচ্ছে রাজ্য পরিদর্শনে গিয়েছিল, যার কারণে ইদিপাস জানেও না যে সে অলরেডি একজন কিংকে মারছে। তাহলে না তার সন্দেহ হতো, সন্দেহের কোনো কারণে ছিল না। দ্য প্রফেট
Thyrsis arrives. আচ্ছা, পরবর্তীতে কী হলো? Oedipus calls the blind prophet Thyrsis to reveal the truth. এইটা যদি আপনারা কেউ মেইন টেক্সট পড়ে থাকেন তাহলে দেখবেন, এখান থেকে খুবই সুন্দর একটা মানে এইখানকার যে ডায়লগগুলো এগুলো খুবই সুন্দর লাগে আমার কাছে, মানে আর্গুমেন্টগুলো সেই ছিল। কারণ ইদিপাস কী করে যে এই সমস্যার সমাধানের জন্য থাইরাসিসকে, ভবিষ্যৎ যে বক্তা তাকে ডেকে নিয়ে আসে। থাইরাসিস এসে কেমন জানি উল্টাপাল্টা কথা বলে, ইদিপাস অনেক ক্ষেপে যায় যে এগুলো কেমন কথা, মানে বারবার খালি থাইরাসিস বলতে চায় না কিন্তু কথাবার্তায় খালি ঘুরে ফিরে কেমন যেন মানে কোনো কিছুই ক্লিয়ার করতে চায় না। আবার বলে যে এটা বললে আপনার ইয়া হবে, সব কিছু না জানাই ভালো, অতিরিক্ত কিউরিসিটি ভালো না, এটা মানে এইসব যদি জানতে পারেন তাহলে সেটা আপনার নিজেরই বিপদ হবে। তো এইসব কথা শুনে ইদিপাস আরও বিরক্ত হয়ে যায়, খুবই ওদের মধ্যে একটা বিরাট ঝামেলা বাজায় যে এই জায়গাটায়। টেক্সট যদি কেউ পড়ে থাকেন তাহলে সে দেখবেন, ইন্টারেস্টিং খুবই এইখানকার যেই প্লটটা। আচ্ছা, তারপর কি হলো? থাইরাসাসকে যে সত্যিটা জানার জন্য ডাকে যে কে এটার মার্ডারার। অ্যাট ফার্স্ট থাইরাসাস রিফিউজ, থাইরাসাস বলতে চায় না, বাট দেন হি ফাইনালি সেজ দ্যাট ইডিপাস ইজ দ্য কিলার। ও সেখানে তো আমি শর্টলি লিখেছি এই জন্য অবস্থা, কিন্তু নর্মালি প্রথম দিয়ে তো কোনোভাবেই থাইরাসাস বলে না। ইভেন থাইরাসাসকে ইডিপাস মেরে ফেলার পর্যন্ত হুমকি দেয়, তাও থাইরাসাস বলতে চায় না যে কে এই কিলারটা কে। কিন্তু শেষ পর্যন্ত খুবই আর্গুমেন্ট চলতে থাকে, থাইরাসাসকে খুব বাজেভাবে অপমান করতে থাকে ইদিপাসের এই ব্যাপারটা ছিল। ইদিপাস খুবই প্রাউড ছিল, সে খুবই মানে এই যে থাইরাস কিন্তু একজন বয়স্ক বৃদ্ধ মানুষ, তো তার সাথে খুবই মানে এভাবে বলতেছিল যে আমি রাজা, আমি হুকুম করবো তো তোমাকে বলতেই হবে, এরকমভাবে খুব অহংকার নিয়ে কথা বলতেছিল। তো বলা যায় যে তার অহংকারটাও তার এইরকম একটা পতনের মূল হতে পারে। Oedipus become very angry. Oedipus খুবই রেগে যায়. He believes Thyrsis and Creon are planning to steal his throne. He accused them of treason. আচ্ছা, সে কি করে যখন এই যে থাইরাসিস শেষ পর্যন্ত যখন বলে দেয় যে হ্যাঁ ইদিপাস নিজেই এই কিলার মার্ডারার, তখন ইদিপাস খুবই রেগে যায় এবং রেগে বলে যে হয়তো বা থাইরাসিস আর ক্রেওন এই দুজন মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, তার রাজ্যকে মানে তার থেকে রাজ্য কেড়ে নেওয়ার জন্য এবং তাদেরকে বিশ্বাসঘাতকতা করার জন্য মানে দোষী করতে থাকে। দেন পরের পয়েন্টটা কি? জোকাস্টা ট্রাইজ টু কাম ইদিপাসের ওয়াইফ কুইন জোকাস্টা টেলস হিম নট টু বিলিভ ইন প্রফেসিস। জোকাস্টা তাকে শান্ত করতে থাকে এবং বলে যে এইসব প্রফেসি বিশ্বাস করার দরকার নেই। শি সেজ হার ফর্মার হাজব্যান্ড কিং লায়োস ওয়াজ টোল্ড বাই এ প্রফেসি দ্যাট হি উড বি কিল্ড বাই হিজ সান, বাট হি ওয়াজ কিল্ড বাই রোবার্স অ্যাট এ ক্রস রোড। আচ্ছা দেখেন, এই যে এই পয়েন্টে এসে কিন্তু ওই যে অতীতটা ইদিপাসের যে ছোট্টবেলা এই বিষয়টা বলা হয় যে ইদিপাসের ছোটোবেলায় কী হয়েছিল। এই জোকাসটা ইদিপাসের সান্ত্বনা দিতে এসে বলে যে এসব ভবিষ্যৎবাণী বিশ্বাস করার দরকার নেই। আমার মানে অনেক আগে আমার হাজব্যান্ড এরকম একটা ভবিষ্যৎবাণী বিশ্বাস করে আমাদের নিজের ছেলেকে মেরে ফেলেছিল। এবং কেন? কারণ ভবিষ্যৎবাণীটা ছিল যে আমাদের ছেলে তাকে খুন করবে, কিন্তু কই এমন কিছু তো হয় নাই, বরং আমার হাজব্যান্ড মারা গেছে কিসে? একটা মানে রোডে একটা মানে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারা মনে করে যে ওই যেই দুজন লোক ছিল মানে ওই তখন কিং লায়োসের সাথে যে দুজন দেহরক্ষী ছিল তারা পালিয়ে আসে, মনে হয় একজন মারা যায় দুজন পালিয়ে আসে এরকম। তো তারা পালিয়ে এসে বলে যে যেহেতু তারা রক্ষা করতে পারে না তাদের রাজাকে, এই জন্য তারা এসে মিথ্যা বলে যে রাজা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো এই কথা যেহেতু মানে এইটা গিয়ে এটাই তো সবাই জানতো, তো এই কারণেই সে বলে মানে জোকাসটা ইদিপাসকে শান্ত করার জন্য বলে যে এইসব ভবিষ্যৎবাণী তো আসলে সত্যি হয় নাই। হিয়ারিং দিস, এই কথাটা শুনে ইদিপাস বিকামস অরিড, ইদিপাস কিন্তু চিন্তিত হয়ে যায়। কেন? কারণ সে সেম এই একই কথা যে একটা বাচ্চা মানে এখানে যেটা শুনলো যে তাদের বাচ্চা ভবিষ্যতে তার বাবাকে খুন করবে এবং মাকে বিয়ে করবে, এই সেম ভবিষ্যৎবাণীটাই কিন্তু সে তার নিজের ব্যাপারেও শুনেছিল। এই কারণে সে দেখে যে কমন হয়ে গেল, তো সে একটু চিন্তিত হয়ে যায়। হি রিমেম্বার ইজ কিলিং এ ম্যান অ্যাট এ ক্রস রোড, ওই যে 3 রাস্তার মোড়ে সে একটা মানুষকে মারছিল, এটা সে মনে করতে থাকে। হি বিগিনস টু সাসপেক্ট হি মাইট বি দ্য কিলার অফ লায়োস। আচ্ছা, তারপরে এইটার পর থেকে সে আরও বেশি টেনশন হয়ে যায়, মানে এটা টেন্সড হয়ে যায় এবং সে চিন্তা করে থাকে হয়তো সেই লায়োসের মার্ডারার। Messenger from Corinth brings news. A messenger from Corinth comes to tell Oedipus that King Polybus, whom Oedipus thought was his father, has died. আচ্ছা, ওই যে কোরিন্থে যে ইদিপাস বড় হচ্ছিল সেখানকার যে কিং ছিল কিং পলিবাস, সেই কিং পলিবাস মারা গেছে এবং
সেই এই কারণে মেসেঞ্জার আসে। দ্য মেসেঞ্জার অলসো টেলস হিম দ্যাট পলিবাস ওয়াজ নট হিজ রিয়েল ফাদার। আচ্ছা, যাই হোক, এখানে মেসেঞ্জারটা এসে বলে যে তার যে বাবা পলিবাস সে মারা গেছে, এখন তাদের রাজ্যে মানে রাজ্যভার নেওয়ার জন্য রাজ্যভার কার উপর যাবে, যেহেতু তাদের ছেলে হিসাবে ইসেই ছিল, এই হচ্ছে ইদিপাসই তো তাদের ছেলে ছিল। এই জন্য ইদিপাসকে মানে প্রথমে হচ্ছে সে এখানে আসে ইদিপাসকে এই নিউজটা দেওয়ার জন্য যে তার বাবা মারা গেছে এবং তাকে এখন তার রাজ্যে ফিরে যেতে হবে, তার রাজ্যভার নিতে হবে। কিন্তু পরবর্তীতে যখন দেখে যে এখানে এরকম গণ্ডগোল, পরে এক মুহূর্তে সে হচ্ছে সে এটাও মানে সে জানায় যে আরেকটা ব্যাপার, যে মেসেঞ্জারটা সে জানতো সেই কিন্তু ওই যে শেফার্ড রাখালের কাছ থেকে নিয়ে ওই রাজার কাছে, করিন্থের রাজার কাছে এই বাচ্চাটাকে দিয়েছিল। তো সেই হিসাবে সে জানতো যে এই বাচ্চাটা হচ্ছে ইসের মানে যে তাদের যে পালক ছেলে, পলিবাসের যে পালক ছেলে এই বাচ্চাটা, সেটা জানতো। কিন্তু সে আবার এটা জানতো না যে এই বাচ্চাটা কে, সে যে এই থেবেসেরই বাচ্চা বা থেবেসেরই হচ্ছে গিয়ে রাজপুত্র, এটা সে জানতো না। সে জানতো, সে শুধু এইটুকু জানতো যে পলিবাসের এটা নিজের বাচ্চা না। তারপরে যেহেতু এবার সে বলে দিল যে সে তাদের নিজের বাচ্চা না, হি রিভিলস দ্যাট ইডিপাস ওয়াজ অ্যাডপ্টেড। এই যে সে এটা বলে দিল যে ইডিপাস হচ্ছে দত্তক নেওয়া ছেলে ছিল। হি হ্যাড রিসিভড দ্য বেবি ফ্রম এ শেপার্ড মেনি ইয়ার্স অ্যাগো অ্যান্ড গেভ হিম টু দ্য কিং অ্যান্ড কুইন অফ করিন্থের রাজা রানীর কাছে সেই বাচ্চাটাকে দিয়েছিল শেপার্ডের কাছ থেকে নিয়ে। এই কথাটা যখন জানে তখন তো ইডিপাসের আরও অবস্থা খারাপ, যে একের পর এক সত্যিগুলো খালি তার সামনে আসতেছে। এবং আসলে এমন একটা সময় আসে যখন সে শুধু ভাবতে থাকে যে আর সত্যি আমি না জানি। ওই যে কথা বলেছিল থায়ারসিস যে সত্য, কিছু কিছু সত্য না জানাই ভালো, তার একটা মুহূর্তে গিয়ে মনে হয় যে না, আমি আর কিছু না জানি। দ্য ট্রুথ ইজ রিভেলড বাই দ্য শেপার্ড। দ্য শেপার্ড হু হ্যাড once worked for কিং লায়ুস ইজ ব্রট ইন। আচ্ছা, পরবর্তীতে কি হয়, ওই যে শেপার্ড যে ছিল, যেহেতু ওখানে বলা হয় যে শেপার্ডের কাছ থেকে সে নিয়েছিল বাচ্চাটাকে দত্তক, এই কারণে আবার ইদিপাস বলে তাহলে ওই শেপার্ডকে নিয়ে আসো খুঁজে। পরে ওই শেপার্ডকে যখন খুঁজে আনা হয়, হি ইজ দ্য সেম ম্যান হু গেভ দ্য বেবি টু দ্য মেসেঞ্জার। আচ্ছা, তো এই শেপার্ড হচ্ছে গিয়ে, আচ্ছা এই যে শেপার্ড কিন্তু আবার আরেকজন লোকও, সে একই সাথে যেমন সে ছোটোবেলায় তাকে মেসেঞ্জার হাতে তুলে দিয়েছিল, আবার সাথে সাথে সে কিন্তু ওই রাজার দেহরক্ষী ছিল, যে সে মিথ্যা বলেছিল যে রাজা হচ্ছে মারা গেছে। এই যে কথাটা বলেছিল যে রাজা দুর্ঘটনায় মারা গেছে, রাজার কাছে খুন হয় নাই, এই কথাটা কিন্তু ওই একই লোক বলেছিল। শেপার্ডের কিন্তু একই সাথে দুইটা ক্যারেক্টার। সে ওই সময় হচ্ছে গিয়ে রাখাল ছিল, পরবর্তীতে সে আবার এসে রাজার এখানে কাজ করে, রাজার দেহরক্ষী হিসাবে কাজ করে। রাজার মৃত্যুর যে সাক্ষী, মানে ইদিপাস যে তার বাবাকে মেরেছে এটা সাক্ষীও কিন্তু এই শেপার্ড, আবার ছোটোবেলায় যে ইদিপাসকে সে ওখানে মানে ওই রাজ্যে পাঠিয়েছিল এটারও সাক্ষী কিন্তু সে। দেন কি হয়, after some pressure he finally admits that the baby was the son of Laius and Jocasta. এই যে শেষ পর্যন্ত সেটা স্বীকার করতে বাধ্য হয়। They had given the baby away because of a prophecy that said he would kill his father and marry his mother. Now the truth is clear. Oedipus killed his father Laius, Oedipus married his mother Jocasta. The prophecy has come true. এইবার সব কিছু যখন রিভিল হয়ে যায় তখন কি সব কিছু ক্লিয়ার হয়ে যায় যে হ্যাঁ, ইদিপাসই সেই ছেলে যে ছেলেকে ছোটোবেলায় ফেলে দেওয়া হয়েছিল, এবং এখন এই ভবিষ্যৎবাণীটা সত্যি হয়ে গেছে। সে আসলেই তার বাবাকে হত্যা করেছে এবং তার মাকে বিয়ে করেছে। দ্য ট্রাজিক এন্ডিং, হোয়েন জোকাস্টা হেয়ার্স দ্য ট্রুথ, যখন এই মানে জোকাস্টা যখন এই সত্যটা জানতে পারে, হি বিকামস শকড অ্যান্ড অ্যাশেমড, সে খুবই মানে সে লজ্জায় আর কাউকে মুখ দেখায় না। সে কী করে, মুখ মানে এরকমভাবে মুখে হাত দিয়ে মুখ চেপে সে দৌড় দেয়, দৌড়ে এসে তার রুমে এসে সে হচ্ছে সুইসাইড করে ফেলে, সে গলায় ফাঁসি দেয়। কারণ সে এই মুখ আর কাউকে, এত কলঙ্কিত মুখ যে মা হয়ে সে তার ছেলেকে বিয়ে করেছে, নিজের পেটে যেই ছেলেকে সে নিজের পেটে ধরেছে সেই ছেলের সাথে সে সংসার করেছে, তাও 4টা বাচ্চার জন্ম দিয়েছে। মানে সে এত বেশি লজ্জিত হয় যে সে আর এই মুখ কাউকে দেখাইতে চায় না। সে সাথে সাথে গিয়ে দৌড়ে গিয়ে চিৎকার করতে করতে গিয়ে দরজা বন্ধ করে ফেলে এবং ফাঁসিতে ঝুলে পড়ে। দেন কি হলো, ইদিপাস, আচ্ছা, she goes inside and kills herself. Oedipus takes 2 pins from her dress and blinds himself. He feels deep guilt and sorrow. আচ্ছা, তারপরে কি হয়, এই ইদিপাস হচ্ছে গিয়ে মনে হয় ওই দরজা ভেঙে যখন ভিতরে ঢুকে তখন দেখে যে তার মা বা তার বউ অলরেডি
সুইসাইড করে ফেলেছে। তারপর কী করে ওই জোকাসটার খোপার থেকে 2টা পিন নিয়ে ইদিপাস হচ্ছে গিয়ে তার চোখ 2টা অন্ধ করে ফেলে এবং সে খুবই সরো ফিল করে, মানে খুবই খুবই অতিরিক্ত দুঃখে কষ্টে সে ভাবে যে না, আমি আর নিজেকে শেষ করব না, কারণ আমি যদি মরে যাই তাহলে এটা তো আমার শেষ, আমার শাস্তি শেষ। আমি যে অপরাধ করেছি, আমি ছেলে হয়ে আমার মায়ের সাথে সংসার করেছি, আমি ছেলে হয়ে আমার বাবাকে খুন করেছি, এত বড় অপরাধের শাস্তি আমি নিজেকে হত্যা করে এত দ্রুত দিতে চাই না, আমি নিজেকে পানিশড করতে চাই। জন্য সে কী করে, নিজেকে ব্লাইন্ড করে ফেলে এবং এই রাজ্য ছেড়ে সে সেই ছোটোবেলা তাকে যেখানে মানে ফেলে দেওয়া হয়েছিল ওই পাহাড়ি এলাকার জঙ্গলে সে চলে যায় অন্ধ হয়ে, যাতে কোনো প্রাণী তাকে খেয়ে ফেলে। যেহেতু সে অন্ধ, সে বাঁচতে পারবে না, অথবা সে যাতে ভুগে ভুগে মরে যায়। নিজেকে বেশি শাস্তি দেওয়ার জন্য সে সুইসাইড করে না, সে বরং নিজেকে অন্ধ করে রাজ্য ছেড়ে সে এই জঙ্গলে পালিয়ে চলে যায়। Oedipus asks Creon to banish him from Thebes. Creon becomes the new ruler and agrees to his wish. যে ক্রেওনও তার, যেহেতু ক্রেওনের এটা ভাগ্নে এক হিসাবে আবার আরেক হিসাবে বোনের জামাই, তো সে কী করে, এই যে ইদিপাসের যে শেষ ইচ্ছা, সেই ইচ্ছাটা পূরণ করে। ইদিপাসকে ওইভাবে, মানে সে তো নিজেকে অলরেডি অন্ধ করে ফেলেছে, তারপর ইদিপাসকে ওই বনবাসী ফেলে দিয়ে আসে এবং পরবর্তীতে ইদিপাস হচ্ছে মানে যাওয়ার আগে এটাও বলে যায় সে যেন তার 4 ছেলে মেয়ে দায়িত্ব নেয়। তো ক্রেওন সেটাই করে, সে রাজা হয় পরবর্তী, এবং সে তার ইদিপাসের বাচ্চা কাচ্চার দায়িত্ব নেয়। The play ends with a lesson that no one should consider themselves happy until they know how their life ends. তো এই প্লেটা এভাবেই শেষ হয় যে আসলে কেউ আমরা জানি না যে আমরা আসলে সুখী কিনা যতক্ষণ না পর্যন্ত আমাদের জীবনের শেষটা আসতেছে, তাই না? ইন সামেশন, আচ্ছা ফাইনালি আমরা একটু মানে সারাংশটা জানি। ইদিপাস রেক্স, ইন ইদিপাস রেক্স, এই ইদিপাস রেক্স যে ট্র্যাজেডি, এটা উই সি হাউ ফেট কন্ট্রোলস হিউম্যান লাইফ। আমরা জানতে পারি, আমরা দেখি যে কীভাবে ভাগ্য হিউম্যান লাইফকে কন্ট্রোল করে। ইভেন হোয়েন উই ট্রাই টু এসকেপ ইট, ইভেন যখন কিনা আমরা এই ভাগ্যের যে ওই ভাগ্য থেকে আমরা পালাতে চাই, তারপরও ভাগ্য কীভাবে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, এই বিষয়টা ইদিপাস টেক্সের মধ্যে আমরা দেখতে পাই। ইদিপাস ওয়াজ এ ব্রেভ অ্যান্ড ওয়াইজ কিং। ইদিপাস ছিল খুবই সাহসী এবং খুবই জ্ঞানী দক্ষ একজন কিং, বাট হিজ ইগনোরেন্স অফ হিজ ট্রু আইডেন্টিটি ব্রোট অ্যাবাউট হিজ ডাউনফল। কিন্তু তার এই যে সে তো জানতো না তার নিজের পরিচয় কী, এই কারণেই তার কী হয়, ডাউনফল হয় বা তার পতন হয়। দ্য প্লে টিচেস আস অ্যাবাউট হিউম্যান লিমিটেশনস, প্রাইড অ্যান্ড দ্য পাওয়ার অফ ট্রুথ। এই প্লেটা আমাদের কী কী শিক্ষা দেয়, যে মানুষের কিছু লিমিটেশন থাকে, মানুষ চাইলেও তার ভাগ্য থেকে এড়াতে, মানে ভাগ্যকে এড়াতে পারে না। আবার মানুষ চাইলেও কোনোভাবেই তার যেই ভাগ্য, এটার থেকে সে বাঁচতে পারে না, কিংবা সে হচ্ছে চাইলেও একটা হ্যাপি লাইফ লিড করতে পারে না। মানুষের কিছু লিমিটেশন থাকে। এবং আরেকটা বিষয় যে সত্যর কত শক্তি, কারণ সত্য শেষ, মানুষ যতই চেষ্টা করুক সত্য থেকে বাঁচতে পারে না, সত্য কোনোদিন মানে লুকিয়েও রাখতে পারে না। যেমন এই যে ইদিপাস তার বাবাকে খুন করেছে বা তার মাকে বিয়ে করেছে, বিষয়গুলো তো মানে সত্য ছিল, কিন্তু এগুলো গোপন ছিল বছরের পর বছর, বাট শেষ পর্যন্ত কিন্তু সত্য ঠিকই বের হয়ে আসে। তো আমরা এই পুরো যে ড্রামা, এই নাটকটার মধ্যে আমরা এইসব বিষয়গুলো জানতে পারি। আচ্ছা, এখানে আমি তো মোটামুটি সামারিটা জানানোর চেষ্টা করলাম আপনাদের। আরেকটা বিষয় আমি একটু জানিয়ে রাখি, যে এখান থেকে যেরকম প্রশ্ন আসে যে ইদিপাস কীভাবে ট্র্যাজিক হিরো। তো ইদিপাস ট্র্যাজিক হিরো কারণ কি, দেখেন ইদিপাস মানে এমন একটা ক্যারেক্টার, দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত ইদিপাসের কাহিনীটা যখন আপনি শুনলেন, তো আপনার কি মনে হলো না ইদিপাসের জন্য একটু খারাপ লাগলো না, যে এর সাথে যা হয়েছে অন্যায় হয়েছে? আসলে কি ইদিপাসের কোনো নিজস্ব দোষ ছিল? সে কি জেনে শুনে তার মাকে বিয়ে করছে বা তার বাবাকে খুন করছে? না। তো এটা কিন্তু পুরোটাই একটা ভাগ্যের খেলা। সেই হিসেবে কিন্তু আমাদের খারাপ লাগবে ইদিপাসের জন্য, যে না, এটা কি হলো, এটা তার সাথে ঠিক হয় নাই। তো আমাদের মনে একটা পিটি অ্যান্ড ফেয়ার, তার জন্য মানে খারাপ লাগা, সমবেদনা জাগবে। এই কারণে এটা একটা ট্র্যাজেডি। আরেকটা কারণ, ট্র্যাজেডির যে এরিস্টটল ট্র্যাজেডির সংজ্ঞা ছিল, সেখানে আরেকটা কন্ডিশনও আছে, যে যদিও ভাগ্য দেয়, কিন্তু কিছু কিছু মানে ওন মিস্টেকও থাকে ক্যারেক্টারের বা হিরোর। তো তাহলে আপনারা এটা প্রশ্ন আসতেই পারে যে না, ইদিপাস তো একটা ভালো রাজা, সে তো সব দিক দিয়েই ভালো ছিল, ইভেন সে এত বড় একটা ব্যাপার, এটাকে বাঁচার জন্যই সে কিন্তু শেষ পর্যন্ত এই ব্যাপারে আটকে গেছে, সে তো জেনে শুনে কোনো অন্যায় করে নাই। তাইলে তার খারাপ দিকটা কী ছিল? তার কিছু কিছু মিস্টেক ছিল কি, যেমন সে অতিরিক্ত বেশি মানে প্রাউড ছিল, অহংকারী ছিল।
দাম্ভিকতার কারণে কিন্তু সে তার বাবাকে খুন করেছে। যেমন ওই সময় সে তার বাবাকে যদিও খুন করেছে না জেনে, একটা সাধারণ মানুষ জেনে, কিন্তু সে অতটা রেগে না গেলেও পারতো, তাই না? সে একটু প্রাউড ছিল, এটা তার দোষ। আরেকটা বিষয় যেটা ছিল, সে হচ্ছে যেমন আরেকটা বিষয় হচ্ছে যে সে ইসের সাথে, যেমন বয়স্ক লোকটা থায়ারসিস, তার সাথে খুবই মিসবিহেভ করে। তার মানে সে একটু মানে অধৈর্যও ছিল। তো এইসব বিষয়গুলো হচ্ছে ইতিবাচের পার্সোনাল যে দোষ, খুব একটা বেশি দোষ না। মূলত তার সবচেয়ে বড় দোষ হচ্ছে তার ভাগ্য। তার ভাগ্যটাই ছিল খারাপ। এই হচ্ছে আপনাদের পুরো যে স্টোরিটা বা ড্রামাটার মোটামুটি সামারি। আপনারা কি বুঝতে পেরেছেন? জি আপু, বুঝতে পারছি।